নমস্কার। প্ল্যানচেস স্টোরিজের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্ল্যানচেস স্টোরিজ, যেখানে আমরা এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি যেই ঘটনাগুলির সাধারণত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু ব্যাখ্যা না থাকলেও সেই সব ঘটনার সাক্ষী আমাদের থাকতে হয় সারা জীবন। আজকের এই প্রথম পর্বে ঠিক এমনই একটি ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন, সাউন্ডে রয়েছে সুবর্ণ এবং মৃণাল, গ্রাফিক্সে সৌভিক। প্রতি বুধবার রাত 8টায় এবং শনিবার সন্ধ্যা 7টায় শুনতে পাবেন প্ল্যানচেস স্টোরিজের নতুন এপিসোড। আপনাদের জীবনেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে যা আপনারা সবার মাঝে তুলে ধরতে চান, তাহলে আপনারা ঘটনাটি লিখে পাঠান 8100405423 এই নম্বরে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রমেন বিশ্বাস। রমেন বাবু আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আজ আমি কর্মসূত্রে গোয়ায় থাকি। সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মানুষ যত বড় হয় তত বুঝতে পারে জীবনের কিছু ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সময়ের সঙ্গে অনেক স্মৃতি ঝাপসা হয়ে যায়, অনেক মুখও হারিয়ে যায়, কিন্তু কিছু ঘটনা এমনভাবে মনের মধ্যে গেঁথে থাকে যেন গতকালই ঘটেছিল। আজ আমি এমনই একটা ঘটনা বলবো। সালটা 2002। তখন আমার বয়স হবে 10-12 বছর। বাবা সরকারি চাকরি করতেন, আর সেই চাকরির একটা বড় অসুবিধা ছিল, প্রায় বদলি হয়ে যেতেন। ফলে ছোটবেলাটা একটা জায়গায় কাটেনি। আজ এই শহর তো কাল অন্য শহর। কোথাও বন্ধু বানাতে না বানাতেই আবার নতুন জায়গা। তখন আমরা দিল্লির এক সরকারি কোয়ার্টারে থাকতাম। বিশাল একটা কলোনি ছিল জায়গাটা। একই রকম দেখতে সারি সারি ফ্ল্যাট, মাঝখানে বড় একটা মাঠ, চারিদিকে গাছপালা। সকালবেলায় অফিসে যাওয়ার তাড়া, দুপুরে গৃহবধূদের গল্প, আর বিকেল হলেই বাচ্চাদের চিৎকারে মুখর হয়ে যেত পুরো এলাকা। আমি সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি অনেক বন্ধু পেয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুদের একজন ছিল রোহান ভার্মা। রোহান খুব চুপচাপ ধরনের ছেলে ছিল, খুব বেশি কথা বলতো না, কিন্তু খুব ভালো ছিল। একসঙ্গে ক্রিকেট খেলতাম, ঘুরতাম, মাঝে মাঝে পড়াশোনাও করতাম। রোহানের বাবাও সরকারি চাকরি করতেন। কর্মসূত্রে 5 বছর ধরে দিল্লিতে ছিলেন, কিন্তু তাদের পরিবারে একটা সমস্যা ছিল। রোহানের মা কল্যাণী বর্মার আগের বছর ক্যান্সার ধরা পড়েছিল। আমরা যখন সেখানে যাই তখন উনি চিকিৎসা করাচ্ছিলেন। শুনেছিলাম রোহানের বাবা খুব চেষ্টা করেছিলেন, বড় বড় ডাক্তার, হাসপাতাল আর যা সম্ভব সবই করেছিলেন। কিছুদিনের জন্য শরীর খানিকটা ভালোও হয়েছিল। আমরা মাঝে মাঝে কল্যাণী আন্টিকে দেখতাম, বারান্দায় দাঁড়িয়ে থাকতেন কিংবা গাছের টবে জল দিতেন। খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু একটা জিনিস ছিল যেটা পুরো মাঠের বাচ্চাদের কাছে পরিচিত হয়ে গিয়েছিল। প্রতিদিন বিকেল হলেই ঠিক 6:45 নাগাদ একটা ডাক ভেসে আসতো, রোহান রোহান বাড়ি চলে আয়। প্রতিদিন, একদিনও ভুল হতো না। আমরা মজা করে বলতাম, দেখ অ্যালার্ম বেজে গেছে। তারপর ব্যাট বল স্টাম্প গুছিয়ে সবাই বাড়ির দিকে চলে যেতাম। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো কলোনি অদ্ভুত চুপচাপ। মা বাবারা সবাই নিচে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরে জানতে পারলাম রোহানের মা মারা গেছে। পুরো কলোনিটা যেন এক মুহূর্তে থমকে গিয়েছিল। আমরা সবাই জানতাম উনি অসুস্থ ছিলেন, কিন্তু তাও খবরটা শুনে খুব কষ্ট হয়েছিল।
রোহানকে সেদিন দেখেছিলাম এক কোণে বসে থাকতে, কিছু বলছিল না, শুধু চুপচাপ মাটির দিকে তাকিয়েছিল। এরপর রোহানের বাবা আর বিয়ে করেননি, রোহানকে নিয়েই থাকতেন। সকালে রান্না করে অফিসে চলে যেতেন, দুপুরে রোহান একাই থাকতো ফ্ল্যাটে। আমার মা মাঝে মাঝে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতেন, আমরা একসঙ্গে খেতাম, খেলতাম। বিকেলে রোহানের বাবা ফিরে এলে ও নিজের বাড়িতে চলে যেত। প্রায় 7-8 মাস কেটে গিয়েছিল, সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারপরেই শুরু হয় সেই অদ্ভুত ঘটনা। প্রথম ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের ফ্ল্যাটের রেশমি কাকিমার সঙ্গে। সেদিন সকালবেলা তিনি বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকোচ্ছিলেন। হঠাৎ নিচে চোখ পড়তেই দেখেন একজন মহিলা গাছের টবে জল দিচ্ছেন। প্রথমে ব্যাপারটা স্বাভাবিকই লেগেছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরে তার হাত থেকে কাপড় পুড়ে যায়। তিনি স্থির হয়ে তাকিয়েছিলেন, কারণ যাকে তিনি দেখছিলেন তিনি কল্যাণী আন্টি, রোহানের মা, যিনি 8 মাস আগেই মারা গেছেন। পরের মুহূর্তেই রেশমি কাকিমার চিৎকার, পুরো কলোনি ছুটে আসে। তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পরে কাঁপা গলায় সব কিছু বলেন, কিন্তু সবাই বলেছিল, আরে ভুল দেখেছ, হয়তো অন্য কেউ ছিল, মনের ভুল। ব্যাপারটা সেখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। ধীরে ধীরে আরো লোক একই কথা বলতে শুরু করলো। কেউ বলছে ফ্ল্যাটের সামনে ঝাঁট দিতে দেখেছে, কেউ বলছে বাজারের ব্যাগ হাতে হাঁটতে দেখেছে, তো কেউ বলছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। পুরো এলাকায় তখন অদ্ভুত একটা চাপা ভয় কাজ করছিল। সন্ধ্যা হলেই লোকজন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসত, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল অন্যভাবে। আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। সেদিন বিকেলে আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম, চারিদিকে চিৎকার, হাসি, দৌড়ঝাঁপ। হঠাৎ ঠিক 6:45 একটা গলা ভেসে এলো, রোহান, রোহান, বাড়ি চলে আয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, পুরো মাঠ নিস্তব্ধ। ব্যাটটা আমার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। আমরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছিলাম, কারণ গলাটা আমরা সবাই চিনতাম, একটুও ভুল হওয়ার উপায় নেই। ওটা ওটা রোহনের মায়ের গলা। আমাদের 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 শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে রোহান একদম স্বাভাবিক ছিল। পরে আমরা ওকে জিজ্ঞাসা করলাম, তোর ভয় করে না? রোহান খুব স্বাভাবিক গলায় বলেছিল, ভয় কেন করবে, মা তো আসেই, আমি মাকে দেখতে পাই, মায়ের গলাও শুনতে পাই। কথাটা শুনে তখন আমাদের শরীরের ভেতর যেন বরফ নেমে গিয়েছিল। আমার মাও কয়েকবার নাকি দেখেছিলেন কল্যাণী আন্টিকে, কখনো গাছে জল দিতে, কখনো ঝাঁট দিতে। এমনকি বাবাও বলেছিলেন তিনি নাকি একদিন দূর থেকে দেখেছিলেন। শেষ পর্যন্ত সবাই মিলে রোহানের বাবাকে ডেকে সব জানায়। তারপর তাকে বলা হয় হয়তো কোনো ধর্মীয় কাজ বাকি থেকে গেছে, তা যেন তাড়াতাড়ি সম্পূর্ণ করে সে। তিনি কথা মতো সব কাজ করলেন, কিন্তু তাতেও কিছু বদলালো না। প্রায় আরো 2 মাস ধরে লোকজন একই জিনিস দেখেছে, একই গলা শুনেছে। তারপর যেভাবে হঠাৎ সব শুরু হয়েছিল, ঠিক সেভাবেই একদিন হঠাৎ সব থেমে যায়, আর কেউ কিছু দেখেনি। পরের বছর বাবার আবার বদলি হয়ে যায়, আমরা অন্য জায়গায় চলে আসি। আজ এত বছর পরে গোয়ার সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাঝে মাঝে আমি সেই ঘটনার কথা ভাবি। আমরা কি সবাই ভুল দেখেছিলাম,
নাকি সত্যি কিছু ছিল আমি জানি না, তবে একটা কথা বুঝেছিলাম, পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে শক্তিশালী জিনিস হয়তো মায়ের ভালোবাসা। হয়তো কল্যাণী আন্টি বড় লোকে চলে গিয়েছিলেন, কিন্তু তার ছেলে তখনও এখানে একা ছিল, আর তাই হয়তো তিনি চলে গিয়েও শেষবারের মতো ছেলেটাকে চোখে চোখে রেখেছিলেন। আজও মাঝে মধ্যে গভীর রাতে চোখ বন্ধ করলে আমার কানে ভেসে আসে, রোহান, রোহান, বাড়ি চলে আয়। সত্যি, আসলে মাতৃস্নেহ এরকমই। মায়েরা যেখানেই থাকুক না কেন, তাদের সন্তানের প্রতি তাদের ভালোবাসা, মায়া এবং মমতা কখনোই এক মুহূর্তের জন্য কমে যায় না। অসংখ্য ধন্যবাদ রমেন বাবুকে আমাদের সঙ্গে তার এই ভৌতিক এবং অলৌকিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা কি মনে করেন, সত্যি কি সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব, নাকি কিছু রহস্য আজও রয়ে গেছে আমাদের বোধের বাইরে? যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের এই পর্ব, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্ল্যানচেট স্টোরিজের আগামী ভৌতিক ঘটনাগুলি সবার আগে আপনারাই শুনতে পারেন। আর আপনাদের জীবনেও যদি ঘটে থাকে কোনো অদ্ভুত, অলৌকিক বা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তাহলে সেটি লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100405423 এই নাম্বারে। হয়তো আপনার পাঠানো ঘটনাটি হবে আমাদের আগামী এপিসোডের রহস্য। আমি সায়ন, সঙ্গে ছিল সুবর্ণ, মৃণাল এবং সৌভিক। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী বুধবার রাত 8টায় নতুন কোনো রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ সব সময় সব জায়গায় আপনি একা নাও থাকতে পারেন। শুভরাত্রি।